আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানালায় সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই বিরোধী দলের ওয়াকআউট, রাষ্ট্রপতির ভাষণের সময় প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভ। সংসদকে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে সংসদ নেতা তারেক রহমানের অঙ্গীকার, স্বনির্ভর ও নিরাপদ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা। সংস্কার পরিষদের সভা না ডাকাসহ 3 কারণে ওয়াকআউট বলছে বিরোধী দল। সংসদে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না বলে ডক্টর শফিকুর রহমানের মন্তব্য। এবং হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির হুঁশিয়ারি। তেলের দাম বাড়লে লাভ যুক্তরাষ্ট্রেরই, বললেন ট্রাম্প। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু। বিরোধী দলের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়া মাত্রই প্ল্যাকার্ড দেখিয়ে স্লোগান দিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ভাষণ শেষে সংসদের প্রথম অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতবি করেন নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। চকরমানিথার রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, প্রথম দিনই সংসদীয় উত্তাপ দেখালো ত্রয়োদশ জাতীয় সংসদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচির সর্বশেষ ছিল রেওয়াজ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ। মহামান্য রাষ্ট্রপতি। বেলা 3:30টার পর রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান স্পিকার। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। এর পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যান। এক পর্যায়ে ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশন কক্ষ শান্ত হলে রাষ্ট্রপতি তার লিখিত ভাষণে নির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানান, শ্রদ্ধা জানান জুলাই শহীদদের প্রতি। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জাতীয় সংসদে বিএনপি ও সমমনা দলগুলোর 2/3 বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র সদস্য রয়েছেন। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরেছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। ফ্যাসিবাদী শাসন আমলে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রতি জন আস্থা শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতির ভাষণের পর রোববার সকাল 11টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদের প্রথম অধিবেশনের পর মানুষের প্রত্যাশা, এই সংসদ প্রাণবন্ত, কার্যকর এবং দায়িত্বশীল আচরণ করবে। পাশাপাশি গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবে মহান এই জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবন থেকে চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে জাতীয় সংসদের সভাপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সূচনা বক্তব্যে তিনি বলেন, স্বনির্ভর ও নিরাপদ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি। তা করতে সবার সহযোগিতাও চেয়েছেন সংসদ নেতা।
প্রধানমন্ত্রী বলেন, দল মত ভিন্ন থাকলেও স্বাধীন সার্বভৌম নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো বিরোধ নেই। মহান জাতীয় সংসদকে কার্যকর করে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন রাহুল রায়। বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে আসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় জাতীয় সংসদে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন দেশবাসী। 3 বারের প্রধানমন্ত্রী মা সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া সংসদ নেতা হিসেবে জাতীয় সংসদে যে আসনে বসতেন, প্রথমবার সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সেই আসনে বসলেন ছেলে তারেক রহমান। এ যেন সময়ের এক অদ্ভুত বৃত্ত, মায়ের পথ ধরে ছেলের যাত্রা। এটি শুধু এক প্রজন্মের কাছে আরেক প্রজন্মের দায়িত্ব হস্তান্তরই নয়, এ দৃশ্য রাজনৈতিক উত্তরাধিকার ও সংগ্রামের প্রতীক। সূচনা বক্তব্যেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করা সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদকে একটি কার্যকর সংসদে পরিণত করার কথা বলেন সংসদ নেতা। বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। এই সংসদের সভাপতির নামও ঘোষণা করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। 1.5 দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। পরে সংসদ অধিবেশন শুরু হলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 3 কারণে রাষ্ট্রপতির ভাষণ না শুনে ওয়াকআউট করার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। প্রথম দিনই সংসদ থেকে ওয়াকআউট করে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় সংসদের বিরোধী দল। ওয়াকআউট গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওয়াকআউট হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম উপাদান এবং এটা একটা বাহু। আমরা গণতান্ত্রিক পদ্ধতি ওয়াকআউট করেছি। চুপ্পুর ভাষণ শেষ হলে যদি সংসদ আরও চলে, আমরা সেখানে জয়েন
স্পিকারকে বারবার বলার পরও এমন অবস্থার মুখোমুখি হতে হলো বলে দাবি করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম, আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয় না। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, 3 কারণেই রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করেছে বিরোধী দল। আমরা আগামীতে এই সংসদে কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করব না এবং মেনে নেব না। আমরা জনগণের স্বার্থের পক্ষে লড়াই করে যাব, অধিকারের পক্ষে লড়াই করে যাব। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের অধিকারের পক্ষে আছি, আপনাদের রায়ের প্রতি আমাদের সম্মান আছে, আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকবেন আমাদের সাথে। বিরোধী দলীয় নেতা বলেন, জনগণের পক্ষে কথা বলতেই সংসদে এসেছেন তারা। রাজপথের আন্দোলন এবং সংসদের বিতর্ক, এই দুইয়ের মধ্যে বিরোধী দল আগামী দিনে কতটুকু ভারসাম্য বজায় রাখতে পারে এবং সরকারি দলের পক্ষ থেকে কতটুকু গঠনমূলক স্পেস পাওয়া যায় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী দিনের সংসদ অধিবেশনগুলোতে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার ইরান যুদ্ধের 14তম দিন। শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। হরমুজ প্রণালী বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে তেলের দাম বাড়লে তাতে লাভ যুক্তরাষ্ট্রেরই। এর মাঝেই রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও $100 ছাড়িয়ে গেছে। ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন নেতা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ইরাকের আকাশ সীমায় একটি মার্কিন রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের পর উদ্ধার কাজ চালাচ্ছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট আরও জানাচ্ছেন নাফিস ইফতেখার। নতুন মাত্রা পেয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ না করা হলে হামলা অব্যাহত থাকবে। শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম বিবৃতিতেই তিনি হরমুজ প্রণালী বন্ধ রাখারও ঘোষণা দেন। তবে মোস্তফা খামেনির হুমকিকে যুক্তরাষ্ট্রের লাভ হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে আখেরে লাভ যুক্তরাষ্ট্রেরই, কেননা তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রই লাভবান হয়। ট্রাম্প আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুনের ঘটনা ঘটেছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ওই আগুন যুদ্ধজনিত কোনো কারণে নয়, বরং জাহাজের লন্ড্রি রুম থেকে এর সূত্রপাত। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী আগুনে 2 সেনা আহত হলেও জাহাজটি এখনও সম্পূর্ণ কার্যকর রয়েছে। সংঘাতের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফিরতে হবে। লেবাননের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন, হিজবুল্লাহ হামলা অব্যাহত রাখলে লেবাননের ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে তা দখল করে নেওয়া হবে। দক্ষিণ লেবানন ও বৈরুতে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে আরও হামলা চালিয়েছে ইসরায়েল। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইটালির একটি সামরিক ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। ইটালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগ মাধ্যমেই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে মার্কিন B-1 বোমারু বিমানে বাংকার বাস্টার বোমা সংযুক্ত করার খবর সামনে এসেছে। বিশ্লেষকদের ধারণা, ইরানের ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালাতে চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় 2 লাখ নাবিক এখনও জাহাজে আটকে আছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 অতিক্রম করেছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। যতদূর চোখ যায় বিঘার পর বিঘা জমিতে সবুজ শস্য ভাণ্ডার। বগুড়ার TMSS পিছিয়ে নেই কৃষিখাতেও। TMSS এর জমিতে রাসায়নিক সারের ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রায় 200 একরের বেশি জমিতে কাজ করছেন 1000 কৃষক, যার বেশিরভাগই নারী। রয়েছে গ্রিন হাউসও।
আলিয়াজগড়ের ভিডিওচিত্রে TMSS এর কৃষি ভাণ্ডার নিয়ে জানাচ্ছেন সোমা ইসলাম। গেটের উপরে লেখা বিনোদন জগৎ। খুব সাধারণভাবেই ধরে নিয়েছিলাম ভেতরে থাকবে হাতি, ঘোড়া, দোলনা, চরকি কিংবা অত্যাধুনিক কোনো পার্ক, কিন্তু ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। এ যে এক দিগন্ত জোড়া কৃষির দুনিয়া। TMSS এর মূল মন্ত্র কৃষির সঙ্গে মানুষের সম্পর্ক। 1980 সালে ভিক্ষুকের 206 মণ মুষ্টি চাল থেকে যাত্রা শুরু করেছিল TMSS। সেই সময় তাদের স্লোগান ছিল ভিক্ষুকের হাত হোক কর্মের হাতিয়ার। আজকে সারা দেশ জুড়ে TMSS এর প্রায় 50,000 কর্মী এবং প্রত্যেকটা কর্মীর হাত হচ্ছে কর্মের হাতিয়ার। আর সেই ছবিটাই আপনারা দেখছেন। আমরা তাদের সাথে কথা বলবো। ভাগ্য কতটা বদল হয়েছে পিয়ারি বেগম, নাসিমা খালা, আসিরন খালা, ওদের মুখ থেকেই শুনে আসি। সংসার চলে? চলে। হ্যাঁ চলে। কতদিন বছর কাজ করেন? মেলা দিনে আলু কেজি আলু তোলা হয় 50-60 মণ। এটা হচ্ছে কর্মের হাত। হ্যাঁ, কর্ম করে খাইতে পারতেছেন। হ্যাঁ। সংসারটা তো চলে? চলে, করে চলে মা। কত বছর কাজ করেন? 20-30 বছর কেই হচ্ছে। করতোয়া নদীর পার ধরে গড়ে ওঠা প্রাকৃতিক পরিবেশে TMSS এর বিনোদন জগতে যারা আসেন তারা নিজ চোখে দেখেন নানা ফসলের আবাদ। একই সঙ্গে কম দামে পাওয়া যাবে বিষমুক্ত কৃষিপণ্য। আমরা রাসায়নিক সারও ব্যবহার করি না, আমরা করি হলো কেঁচো সার, যেটা আমাদের নিজস্ব উৎপাদিত কেঁচো সার। আমাদের এই যে বিনোদন জগতে যারা আসে তারাও এটা দেখতে পায় যে কীভাবে কেঁচো সার উৎপাদন করে আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। শুধু কৃষিতেই থেমে নেই TMSS। একেবারে কাঠের ঘানিতে ভাগানো হচ্ছে খাঁটি সরিষার তেল। কাঠের ঘানিতে হওয়ার কারণে এখানে লোহার যে ঘর্ষণটা, লোহার ঘর্ষণটা হয় না, এই জন্য তেলটার মান ভালো থাকে এবং দীর্ঘদিন থাকে। তবে প্রতিটি কৃষিপণ্য সবার আগে পায় TMSS এর সদস্যরা। যতটুকু বাঁচে তা বাণিজ্যিকভাবে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। সোমা ইসলাম, চ্যানেল আই, বগুড়া। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যন্ত নিচ্ছি বিরতি। আর বিরতির পর জানে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে বীজ প্রযুক্তি বা সিড ভিলেজ গ্রামে প্রথমবারের মতো পেঁয়াজের বীজ উৎপাদনে সাফল্য পাওয়া গেছে। এতে স্থানীয় কৃষকদের স্থায়ী আর্থিক লাভবান হওয়ার নতুন এক পথ সৃষ্টি হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নোয়াখালীর হাতিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র কমলার দিঘি। তবে পর্যটন কেন্দ্রটির সংরক্ষিত বন ধ্বংসের কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। গাছ কেটে ফেলায় বিপর্যয়ে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য। ম্যানগ্রোভ বনের প্রাকৃতিক সৌন্দর্য কমে যাওয়ায় আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। এবার অন্যান্য সংবাদ। ময়মনসিংহের ভালুকার একটি কারখানায় ইফতারি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। তাদের মধ্যে গুরুতর অসুস্থ 19 জনকে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়ার মোড় এলাকার একটি জুতার কারখানায় ওই ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা জানান, ইফতারে বিরিয়ানি খাওয়ার পর কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে থাকেন। পরে একে একে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। জানাবো খেলার খবর। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতি ভাষণের সময় প্ল্যাকার্ড দেখে বিক্ষোভ।
সংসদকে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে সংসদ নেতা তারেক রহমানের অঙ্গীকার। স্বনির্ভর ও নিরাপদ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা। সংস্কার পরিষদের সভা না ডাকা সহ 3 কারণে ওয়াকআউট বলছে বিরোধী দল। সংসদে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না বলে ডক্টর শফিকুর রহমানের মন্তব্য। এবং হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির হুঁশিয়ারি। তেলের দাম বাড়লে লাভ যুক্তরাষ্ট্রেরই, বললেন ট্রাম্প। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সম্বন্ধে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।